সুপ্রিয় দর্শক, বাংলাদেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন ফ্যাসিবাদের দিনলিপি অনুষ্ঠানে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আপনাদের সঙ্গে আছি আমি সাঈদ খান। আলোচনার জন্য আমার সঙ্গে আছেন দুজন অতিথি। ডান দিকে আছেন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির সহদপ্তর সম্পাদক অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। বাম দিকে আছেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নগর ও অঞ্চল পরিকল্পনা বিভাগের অধ্যাপক ডক্টর আদিল মোহাম্মদ খান। দর্শক, দুজন অতিথির মুখ থেকে ফ্যাসিবাদ নিয়ে শুনব। শাসকরা যখন জনগণের মৌলিক অধিকার কেড়ে নেয় তখনই ঘটে গণবিপ্লব। 69, 90 এবং 24-এর গণ অভ্যুত্থান তাই বলে। জার্মানির হিটলার, ইতালির মুসোলিনি, জাপানের হিদেকি তোজো, স্পেনের ফ্রান্সিসকো ফ্রাঙ্কো এবং বাংলাদেশের মুজিব ও হাসিনা তার প্রকৃষ্ট উদাহরণ। মানবজাতির ক্যালেন্ডারের পাতাকে রক্তাক্ত করা দেশ বিদেশের এই শাসকরা জেনে গেছে অত্যাচারের ফলাফল কি হয়। গবেষণামূলক এই অনুষ্ঠানের মাধ্যমে আমরা গত সরকারের যাবতীয় স্বৈরাচারী ও ফ্যাসিবাদী নীতির ধরনকে চিহ্নিত করবার চেষ্টা করছি, খুঁজে বের করবার চেষ্টা করছি নাগরিক অধিকার নিশ্চিতের পথ, যাতে ভবিষ্যতে আর কোনো শাসক নাগরিক স্বাধীনতাকে লঙ্ঘনের সাহস না পায়। দর্শক, আজ 29 মে 2025। গত 16 বছরের শুধুমাত্র এই দিনটিতে কি কি ঘটেছিল অতিথিদের সঙ্গে আলোচনার আগে বিভিন্ন গণমাধ্যম থেকে সংগৃহীত কিছু সংবাদের শিরোনাম দেখে আসি। 2011 ক্ষতিপূরণের মতলবে ঘর তোলার হিড়িক পদ্মা সেতু এলাকায়। 2012 দেশের বাজারে ভেজাল ও নকল ঔষধের ছড়াছড়ি। 2013 বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে ছাত্রদলের মিছিলে পুলিশ ছাত্রলীগের যৌথ হামলা, আহত 11। 2014 বেসিক ব্যাংকের পরিচালনা পর্ষদ ভেঙে দেওয়ার সুপারিশ। 2016 ইউপি নির্বাচন, চট্টগ্রামে কেন্দ্র দখলে আওয়ামী লীগ প্রার্থী। 2017 খালেদার বিরুদ্ধে কয়লা খনি দুর্নীতি মামলা চলবে। 2018 6 জেলায় বন্দুকযুদ্ধে নিহত 10। 2019 খেলাপি ঋণের ভারে নজর বেসিক ব্যাংক। 2021 চলন্ত বাসে তরুণীকে ধর্ষণ, চালকের স্বীকারোক্তি, বাকিদের 3 দিনের রিমান্ড। 2022 ভরা মৌসুমে আরও বাড়ল চালের দাম। দর্শক, আমরা দেখে নিলাম গত 16 বছর ধরে ফ্যাসিস্ট শেখ হাসিনা সরকার কিভাবে রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে ধ্বংস করেছিল, মানুষের অধিকার কেড়ে নিয়েছিল। এসব বিষয় নিয়ে আলোচনা শুনবো। শুরুতেই যাচ্ছি অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু। টিপু ভাই, আপনার কাছ থেকে জানতে চাচ্ছি 2011 সালের এই খবরের শিরোনাম এটি, ক্ষতিপূরণের মতলবে ঘর তোলার হিড়িক পদ্মা সেতু এলাকায়। দৈনিক প্রথম আলোর খবর ছিল এভাবেই 12,000 কোটি টাকার পদ্মা সেতু 33,000 কোটি টাকার সাদা হাতি হয়ে উঠেছিল। আসলে শুধুই কি পদ্মা সেতুকে ঘিরে কি এতটুকুই লুটপাট হয়েছে, না এর আশেপাশে আরও নানান ধরনের দুর্নীতি অনিয়ম ছিল? শেখ হাসিনা ক্ষমতায় আসার পরে দেশের সকল অর্গানগুলোতেই তারা দুর্নীতিতে এতই নিমজ্জিত হয়ে গেছিল, দুর্নীতিটাকে আপ টু বটম একবারে প্রান্তিক পর্যায় পর্যন্ত এই সরকার নিয়ে গেছিল। একটা ইউনিয়ন পরিষদ একটা স্থানীয় সরকার বডি, সেই ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান মেম্বারদেরকে কাজ করতে হলে আওয়ামী লীগের যারা সভাপতি সেক্রেটারি বা তাদের মনোনীত একটা অংশ, সেই চেয়ারম্যান মেম্বারগুলো কিন্তু ফ্যাসিবাদ সরকার ফ্যাসিবাদী কায়দাতেই কিন্তু তাদের নিজেদের লোককে বসেছে। সেখানেও কিন্তু চেয়ারম্যানদেরকে বয়স্ক ভাতা, বিধবা ভাতা, আওয়ামী লীগের সভাপতি, সাধারণ সম্পাদক অথবা এমপি সাহেবদেরকে এটার একটা শেয়ার দিতে হতো। এত নিষ্পর্যায়ে নিয়ে গেছে। স্কুল কলেজের সভাপতি সেক্রেটারি বানাইছে এমপি সাহেব বা এমপি সাহেব মনোনীত গরু রাখাল থেকে শুরু করে যারা লেখাপড়া কোনোদিনই স্কুলেও যায় নাই, স্কুলের বারান্দাতেও যায় নাই, তাদেরকে বানাইছে। তারা নিয়োগপ্রাপ্ত হওয়ার পরেই তারা সেখানে নিয়োগ হয়েছে। কতজন শিক্ষক নিয়োগ হবে, কতজন কর্মচারী নিয়োগ হবে, এর রেট কত, কেউ কোথাও 20 লাখ, কোথাও 25 লাখ, কোথাও 15 লাখ একটা রেট ইয়েছে। এই দুর্নীতিকে জাহেজ করার জন্য সরকার কিছু নিয়মও করছে, মেগা প্রকল্প করছে, যে প্রকল্পগুলির উন্নয়নের জন্য যে প্রকল্পগুলি পাশ করার জন্য প্রধানমন্ত্রীর কাছে যেতে হয়। প্রধানমন্ত্রী 50 কোটি টাকার উপরে বা 100 কোটি টাকা একটা লিমিট থাকে, সেই লিমিটের উপরে গেলে এটা মন্ত্রী কত পারে বা প্রধানমন্ত্রী কত চাই সেটা, এবং তাই সেই সব প্রকল্পগুলোর কোনো দুর্নীতির কোনো জবাবদিহিতা নিয়ে আসা যাবে না। এবং সেই প্রকল্পগুলি কারা পাইছে? প্রধানমন্ত্রী যাকে যাকে মনে করছে, তার পছন্দের লোক যাদের মনে করছে তারাই নিয়েছে। এই ধারাবাহিকতা সারা বাংলাদেশের কাজ কাদেরকে দেওয়া হয়েছে? যারা আওয়ামী লীগের লিস্টেড, যারা প্রতিনিধি, আওয়ামী লীগের যারা একবারে চিহ্নিত, তার বাইরে কিন্তু কাউকে কোনো কাজ দেওয়া হয়নি।
কোনো প্রতিষ্ঠানে অন্যান্য দলের বা অন্য মতের কারো যারই কোনো সুযোগ ছিল না। সাধারণ মানুষের সাধারণ মানুষের তো সুযোগ ছিল না, অন্য দল মতের কারোই সুযোগ ছিল না। তমাকু একসময় প্রচণ্ড কাজ করছিল, আওয়ামী লীগের সর্বোচ্চ কাজগুলি তমাকু কনস্ট্রাকশনের সাথে প্রাইম মিনিস্টারের পরিবারের একটা লোকের সাথে সম্পর্ক শোনার পরে আমরা যেটা শুনেছি যে পরিবারের ওনার আপন বোনকে এর সাথে সম্পর্ক দেখে তাকে তমাকু কনস্ট্রাকশন পরবর্তীতে আর কোনো কাজ দেওয়া হয়নি। যে প্রতিষ্ঠানকে তৎকালীন প্রধানমন্ত্রী যাকে মনে করছে, সেখানে যাকে মনে করছে, এর বাইরে কারো কোনো কথা করার কোনো সুযোগ ছিল না। আজকে দেশের সকল কাঠামো গেলে বিচার বিভাগে সেখানেও লুট হয়েছে, সেখানে টাকা দিলেই অনেক বড় বড় কাজ হয়ে গেছে, আর টাকা না দিলে কাজ হয় না। আজকে শাসন বিভাগে একই অবস্থা হয়েছে। আপনার টোটাল বাংলাদেশটাকে তো রাজনৈতিক দুর্নীতি পর্যন্ত করছে। রাজনৈতিক দুর্নীতি কি? নির্বাচন ছাড়া তারা এমপি বানায়, নির্বাচন ছাড়াই তারা চেয়ারম্যান বানায়, নির্বাচন ছাড়াই তারা মেয়র বানায়। কত লক্ষ কোটি টাকা দেশ থেকে গেছে। আর কুইক রেন্টালের নামে যে দুর্নীতি হয়েছে, সেই দুর্নীতির কোথায় কোথায় গেছে আমরা তো অনেকে মানুষ বলতো, আমরা বলি নাই, মানুষ বলতো যে তার ছেলে বা তার বোন আসা যা থাকতো ব্যাগে বইছে, সেই ব্যাগগুলোকে ডলারে রূপান্তরিত করে সেই ব্যাগগুলি নিয়ে সেই ব্যাগগুলি সার্চিংও হতো না, চলে যেত। মানে এই কারণে কি আসলে ডলার ক্রাইসিস এই কারণে ডলার ক্রাইসিস বাংলাদেশের যতগুলি অর্থনৈতিক সংকট দেখা দিচ্ছে, সকল সংকটের মূল কারণে তো ছিল সেই সরকারের প্রধান এবং সরকার প্রধানের পরিবারের লোকজন। এই পরিবারের লোকজনের বাইরে তো কোনো কিছু ছিল না, তার পছন্দের বাইরে কোনো কিছু ছিল না। এবং তার পছন্দের বাইরে যেই গেছে তাকে কন্ডেম করতে সে 1 মিনিটও দেরি করে নাই। এখনো তো তার যারা দোসররা তারাই তো বিভিন্ন জায়গায় যাদের মাধ্যমে উনি করাপশন করছে, যাদের মাধ্যমে উনি দুর্নীতিগুলো করছে, তারা সব জায়গায় সেটা এখনো বলবৎ। এবং এই দুর্নীতিবাজরা এখন বিএনপির বা অন্য দলকে বৈষম্য বিরোধী বা জামাত ইসলাম বা অন্যান্য দলকেও কিন্তু ওই রাস্তায় হাঁটানোর জন্য চেষ্টা করতেছে। আমরা একটু ডক্টর আদিল মোহাম্মদ খান একই বিষয়ে আপনার কাছ থেকে জানতে চাচ্ছি, আসলে প্রশাসনের সেই হ্যাজিমনি বা যাদেরকে দিয়ে শেখ হাসিনা দুর্নীতি করিয়েছে তাদের অধিকাংশই রয়ে গেছে। ইনফ্যাক্ট সরকারের উপদেষ্টারাও কিন্তু বিব্রত, তাদেরকেও কিন্তু স্যাবোটাইজ করা হচ্ছে নানানভাবে। আপনি আসলে কি মনে করেন? গণঅভ্যুত্থানে যেটা হয়েছে যে বিগত আওয়ামী সরকার যেটা নির্বাচনবিহীনভাবে বছর পর বছর ধরে ক্ষমতা কুক্ষিগত করে রেখেছিল এবং জনগণ অনেকেই সে অর্থে আশাহীন হয়ে গিয়েছিল বাংলাদেশের হয়তো এই পরিণতি অনেকদিন মেনে নিতে হবে। তো আমাদের তরুণরা একদম রাজপথে রক্ত দিয়ে তারা জীবনকে পরোয়া না করে এই ফাইটটা করেছে। তারা যে ট্যাঙ্ক বা আপনার মেশিন গানের বিরুদ্ধে জাস্ট গুলতি বা আপনার ইটের টুকরা নিয়ে ফাইট করে এই পরিবর্তনটা এনেছে। কিন্তু দুঃখজনক বাস্তবতা, গণঅভ্যুত্থানের পরে যে সরকারটা তৈরি হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন সেই সরকারটা কিন্তু গণঅভ্যুত্থানের সরকার না। কারণটা কি? আপনি এমন কাউকে দেখাতে পারবেন না যারা উপদেষ্টা হয়েছে, 2 জন ছাত্র উপদেষ্টা ছাড়া আর কেউ কিন্তু গণঅভ্যুত্থানের সময় তাদের বড় কোনো ভূমিকা ছিল না। তো যার ফলে এবং এদের কারো ভূমিকা অতীত সরকারের সাথে তাদের অনেক ধরনের গাঁটছড়া ছিল। তাহলে যেই সরকারটা হওয়ার কথা ছিল সেই সরকারটা গণঅভ্যুত্থানের শুরুর দিনই কিন্তু আসলে আমাদের যে জনমানুষের যে প্রত্যাশা সেই প্রত্যাশিত সরকারটা হয়নি। প্রফেসর ইউনূস তিনি পেয়েছেন যেই পারিষদটা, সেই পারিষদটা কিন্তু সেইভাবে প্রত্যাশা পূরণ করতে পারেনি। কারণটা তাদের অনেকের মধ্যে বিগত যে স্বৈরাচারের ভূত ছিল এবং তারাই কিন্তু পরবর্তী সময়ে বিভিন্নভাবেই যে প্রত্যাশিত, যেটা ভাই রাইটলি বলেছেন যে সরকারি যতগুলো পদ আছে অ্যাডমিন থেকে শুরু করে বিভিন্ন সংস্থার পদ, সেখানে যারা বিগত স্বৈরাচারের সময় বিভিন্ন ধরনের অনৈতিক অর্থ লোপাট থেকে দাপট খাটিয়েছে, তাদের কতজনকে আপনি চেঞ্জ করেছেন? কিন্তু এটা তো ওভার দ্য নাইট চেঞ্জ করা সম্ভব না। আপনি না এই কথাটা যেটা বলেছেন যে গণঅভ্যুত্থানের পরে কিন্তু আপনার ওভার দি নাইট অনেক কিছু সম্ভব। ওভার দি নাইট যদি একটা স্বৈর শাসন যদি চলে যেতে পারে তাহলে সেই স্বৈর শাসন যে অ্যাডমিন প্রশাসন সাজিয়েছে তাদেরকে ওভারনাইট পুরোটা সরাতে না পারেন, তার শীর্ষস্থানীয় পদে যারা চিহ্নিত দুর্নীতিবাজ, যারা চিহ্নিত দোষর, তাদের তো সরাতে কোনো ধরনের সেই অর্থে আইনি সমস্যা ছিল না। অনেকেই তো সরেছে, অনেকে সরলেও অনেকে সরে নাই, কিছু সরেছে, অনেকেই আছে বহাল তবিয়তে। এবং তারা কি করেছে পরবর্তীতে, তারা যেটা করেছে বর্তমানে যারা বিভিন্ন পদে এসেছেন আইদার উপদেষ্টাদের পদে কিংবা অন্য পদে, তারা ধীরে ধীরে তাদের মেকানিজম দিয়ে তারা কিন্তু আবার একটা দুর্নীতির যেই বলয়টা আছে সেটা তৈরি করার চেষ্টা করেছেন। ছাত্র উপদেষ্টা শুরু অনেক উপদেষ্টা এপিএসসির বিরুদ্ধে দুর্নীতি তদন্ত করা লাগছে। তদন্তে কি হবে পরের কথা, দুর্নীতির তদন্ত শুরু করার প্রয়োজন হয়েছে, এইটা ইন্ডিকেট করে যে আমাদের এই গণঅভ্যুত্থানের রক্তের সাথে বেইমানি হয়েছে। এবং গণঅভ্যুত্থানের রক্তের পরে এই বেইমানিটা কাম্য ছিল না। কারণটা রাস্তায় যারা রক্ত দিয়েছে
তারা একটা নতুন বাংলাদেশে অভ্যুদয়ের স্বপ্ন দেখেছিল। সেখানে দুর্নীতির প্রশ্নই আসে না। দুর্নীতি যারা করে সেই কাঠামোটা তো ভেঙে দেওয়ার কথা ছিল, কাঠামো তো ভেঙে দেওয়া হয়নি, বরঞ্চ জাস্ট অল্প কিছু পদ, মানে অনেক পদেই আগের যারা ছিলেন তারা রয়ে গেছেন, অল্প কিছু অথবা বদলি হয়েছে, অথবা বদলি হয়েছে, যেটা রাইটলি বলেছেন। বদলি তো আসলে কোনোদিন কোনো শাস্তি না। ট্রান্সফার তো সমাধান হতে পারে আপনি না। মানে পাপ করেছেন, সেই পাপের শাস্তি বদলি হতে পারে। তাহলে তো আপনি 16 বছর পরে একটা নতুন সরকার আসলো, তারপর শুধুমাত্র বদলি হলে কি হবে? অন্য যারা বিশেষ করে এই সরকার যন্ত্রে আছেন, হ্যাঁ, বা কিংবা রাজনীতিও করেছেন, তারা মনে করবে না এত বড় গণঅভ্যুত্থানের পরে আমার কাজ হবে, আমার শাস্তি হবে শুধুমাত্র বদলি। তাহলে এই যে একটা ন্যারেটিভ তৈরি করা হলো, এবং এটার জন্য অবশ্যই আমরা গত সরকারকে আমি দায় দিই। ইতিহাসের পাতায় এই যে বর্তমান যে সরকার আছে তাদেরকে এই দায়টা নিতেই হবে। তারা এত বড় সুযোগটা কেন মিস করলেন? সে মিস করতে গিয়ে কিন্তু এখনই কি মিস করেছেন বলার সময় হয়েছে? বলার সময় অনেকটুকু হয়েছে। কেননা এখন আপনি যদি মানুষের মানে রাস্তায় হাঁটেন, আপনি মানুষের মাঝে হাহাকার আছে। আমি এভাবে বলি ঘটনাটা, আমরা বিশাল এক গর্ত বা কুয়ার ভেতরে ছিলাম, সেই কুয়ার উপরে আমরা উঠেছি, মানে গণঅভ্যুত্থানে আমাদের সেই জায়গা থেকে তুলেছে, কিন্তু আবার কুয়ার ভেতরে ফেরত যাওয়ার রাস্তা তৈরি হয়েছে। কারণ অনেক জায়গায় এখনো দেখা যাচ্ছে সেই দুর্নীতিবাজার প্রবল বিক্রমে এখনো তারা আছেন। তাহলে এই যে একটা সিস্টেম ডেভেলপ করলো প্রথম রাতেই, মানে যেটা হওয়া উচিত ছিল, গণঅভ্যুত্থানের দোষর হিসেবে প্রমাণিত সকল বিশেষ টপ টায়ারে, আপনি টপ টায়ারটাই তো সব কিছু মেনটেন করে, টপ টায়ারে যারা ছিল, যাদের বিরুদ্ধে বিভিন্ন ধরনের প্রমাণ আছে, সেই প্রমাণিত সবাইকে সরিয়ে দেওয়া উচিত ছিল। কিন্তু সেই প্রমাণ হবার জন্য তো একটু সময় দিতে হবে। প্রমাণের তো একটা, এবং আপনি 9 মাস পরে আপনি তো ন্যায় বিচার প্রতিষ্ঠা ন্যায় বিচার করবেন। যদি প্রতিষ্ঠা করতে চান, 9 মাস পরে আমরা যতটুকু দেখেছি, আপনি রাইটলি বলেছেন, তা হয়তো একদিনে না হোক, আপনি যেই ধরনের দুর্নীতি হয়েছে সেটা প্রমাণের জন্য 1 মাসই যথেষ্ট ছিল। ইতিমধ্যে আমরা দেখেছি যে যারা দুর্নীতিবাজ আছে তারা অনেকেই বহাল তবিয়ত, শুধু বহাল তবিয়তা না, তারা যেহেতু রয়ে গিয়েছেন, তারা যারা আপাতত ভালো ছিল তাদের অনেকের মধ্যে দুর্নীতির বীজ রোপণ করার চেষ্টা করেছেন, যার উৎকৃষ্ট প্রমাণ বিভিন্ন উপদেষ্টাদের, এক ধরনের সাবোটাজ। এবং এই কারণেই অনেক উপদেষ্টা, এমনকি ছাত্র উপদেষ্টাদের এপিএস এর দুর্নীতির কারণে তাকে সরানো হয়েছে, যেটা তারা প্রকারান্তরে স্বীকার করেছেন। এর চেয়ে বড় দুঃখজনক বাস্তবতা বাংলাদেশে কি হতে পারে? জি আদিল ভাই, আরেকটি বিষয় আপনার কাছ থেকে শুনবো। 2012 সালের খবর, দেশের বাজারে ভেজাল ও নকল ঔষধের ছড়াছড়ি। দৈনিক যুগান্তরের খবর ছিল, শেখ হাসিনার দীর্ঘ 16 বছরের শাসনে যদি মানুষ নিরাপদ ওষুধও না পায়, তাহলে ওই সরকারের জনবান্ধব মুখোশ কি একেবারেই ভণ্ডামি নয়? আগামী সরকার কিভাবে এটা নিয়ন্ত্রণ দেখেন, করবে? আমাদের কতগুলো মৌলিক অধিকার আছে। ওষুধ কিন্তু একেবারে বলছি, মৌলিক অধিকারের মধ্যে আমাদের স্বাস্থ্য এবং জনস্বাস্থ্য দুইটাই আমাদের সংবিধানের ধারায় আছে, এবং সেটা নিশ্চিত করতে গেলে ঔষধ হচ্ছে একদম মানে প্রধান একটা আমাদের একটা অধিকার। এই অধিকারের জায়গায় আপনার নিশ্চয়ই মনে আছে, আজ থেকে 30-40 বছর আগের কথা বলছি, তখন কিন্তু ফার্মেসি, মানে আমরা যদি সরকারি হাসপাতালে গেলে শুধু ডাক্তাররা চিকিৎসা দিত না, আমাদের বিনামূল্যে ওষুধও দিত। মানে ওষুধটা প্রাপ্তিটা একটা অধিকারের জায়গা থেকে কিন্তু সরকার দিত। কালের পরিক্রমায় এই মানে বিনামূল্য ওষুধ তো হারিয়ে গিয়েছে, বরঞ্চ আমাদের এই যে ওষুধ যা বাংলাদেশ বিকশিত হয়েছে, কিন্তু আমাদের ফার্মাসিউটিক্যাল ইন্ডাস্ট্রি কিন্তু অনেক বিকশিত হয়েছে, কিন্তু সেটা সুযোগ নিয়ে অসাধু ব্যবসায়ীরা তারা কি করছে, ভেজাল এবং নিম্নমানের ওষুধ এবং ভয়ঙ্কর ওষুধ, যে ওষুধগুলো নির্বাচিত সরকার থাকবার পরেও, গণতান্ত্রিক সরকার থাকবার পরেও এই ভেজাল ওষুধ কিভাবে ছড়ানো, সেইটা ওই যে ব্যবসায়ী যারা অবৈধ, মানে যারা অনৈতিক ব্যবসায়ী, তারা কি করেছে, বিগত সরকারের অন্যতম একটা বড় তারা মানে পতনের একটা জায়গা ছিল, নৈতিক পতন, তারা কি করেছে, ব্যবসায়ীদেরকে মূল স্রোতধারায়, মানে রাজনীতির স্রোতধারা নিয়ে এসেছে, অথচ তারা সবাই অবৈধ ব্যবসায়ী। তারা ব্যাংকিং খাত লুটপাট করেছে, অবৈধ ধরনের আপনার ওষুধের ব্যবসা করেছে, কিন্তু সরকার কাউকে স্পর্শ করে নাই, বরঞ্চ তারা কি সরকার তাকে পেট্রন করেছে। এই যে একটা চর্চা, এই চর্চার কারণে কি হয়েছে আপনি খেয়াল করলে দেখবেন, এই যে নকল ওষুধগুলো কোথায় যেত বেশি, নগর এলাকাতে, প্রান্তিক এলাকা যেখানটাতে আপনার দরিদ্র মানুষ থাকতো, তারা হয়তো একটা ওষুধ 30 টাকার জায়গায় 20 টাকা পেলে সে নিয়ে নিচ্ছে, হ্যাঁ। তো সেই জায়গাটা আর হচ্ছে গ্রামীণ এলাকাতে এমনভাবে এই ওষুধটা ছড়িয়েছে, অথচ কিন্তু সরকার জানতো যে এই যে আমাদের ওষুধগুলো ভেজাল। কিন্তু এর প্রভাব তো আমাদের সরাসরি জনস্বাস্থ্যে, কারণ আপনি যখন একটা মানে ভেজাল ওষুধ খাবেন, ভেজাল ওষুধ খাবেন, তখন আপনার কিডনি থেকে লিভার থেকে শুরু করে ইন্টারনাল অনেক ড্যামেজ হবে, এবং প্রায় সময় রিপোর্টে দেখেছি ভেজাল ওষুধ খেয়ে অনেকে মারা যাচ্ছেন, কিন্তু সরকার কোনো তদন্ত করেনি। এবং অনেক ক্ষেত্রে কি হতো, তদন্তটা কি, একটু আগে যে আলাপটা করছিলাম, হয়তো কোনো একটা ভেজাল ফার্মেসি আপনি পেলেন, সরকার সিলগালা করে দিল, হ্যাঁ, বা 2 লক্ষ টাকা জরিমানা করলো, এটা হচ্ছে শাস্তি। অথচ এই ভেজাল ওষুধ কি হাজার হাজার মানুষ মারা গিয়েছে, অনেকের অঙ্ক বিগল হয়েছে, তার শাস্তি কি মাত্র 2 লক্ষ টাকা জরিমানা কিংবা সিলগালা করে দেয়া? মানে এভাবেই আসলে যেই অপরাধটা, এটা একটা গণহত্যার, আপনি যারা মানে আপনার অবৈধ এই ধরনের ঔষধ, ভেজাল ওষুধ বিক্রি করবে, সে তো গণহত্যার মতো অপরাধ। গণহত্যার মতো অপরাধকে আপনি শুধুমাত্র সিলগালা করে আপনি যদি মানে মনে করেন আইনের শাসন প্রতিষ্ঠা করবেন,
তাহলে তো এটা চলতেই থাকবে। এবং ঠিক একই কারণে আমাদের শুধু মানে সেটা ঢাকা শহরে যে পরিমাণ ভেজাল ওষুধ বিক্রি হয়েছে এবং সব রাজনৈতিক পৃষ্ঠপোষকতা। আপনার কাছ থেকে শুনবো আবারও একই বিষয়ে অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু আপনার কাছ থেকে জানতে চাই, জনস্বাস্থ্যের জন্য এত বড় হুমকি সরকার নির্বিকারভাবে সমর্থন জুগিয়েছে এবং রাজনৈতিক ছত্রছায়ায় তাদেরকে বেড়ে উঠতে সহযোগিতা করেছে অধ্যাপক আদিল মোহাম্মদ খান এই অভিযোগ করছেন। আপনি একজন রাজনীতিক হয়ে এটিকে কি এটা তো দিবালোকের মতো সত্য যে আপনার সকল ক্ষেত্রে, আমি যে কথাটা বলছি, সকল ক্ষেত্রে দুর্নীতি তো সরকারের পৃষ্ঠপোষক হইতে, কিন্তু আপনি অত বেশি দূরে যাতে না। বেক্সিমকো আছে ওষুধের সবচাইতে বড় ইয়ে করছে, এবং এই বেক্সিমকো ব্যাংকে থেকে এই ওষুধ, এই ভেজাল ওষুধ তৈরি করা করছে, ব্যাংকে থেকে কোটি কোটি টাকা তারা লুট করছে। একদিকে ব্যাংকিং খাতকে ধ্বংস করছে, একদিকে স্বাস্থ্য খাতকে ধ্বংস করছে। এটা একটা উদাহরণ, এরকম লক্ষ হাজার হাজার উদাহরণ আছে যে এটা আপনার দেশকে তো ধ্বংস করার জন্য। রাজনীতি তো মানুষের জন্য, আপনারা রাজনীতি করেন তো মানুষের জন্য, মানুষের ভালো থাকবার জন্য, মানুষের ভাগ্য বদলানোর জন্য। রাজনীতি তো মানুষের ভাগ্য বদলানোর জায়গাতে, যদি রাজনীতিবিদরা তো রাজনীতির কাছে নাই। বাংলাদেশে তো রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে সুযোগ দেওয়া হচ্ছে না, কারণ বিগত দিনে যে প্র্যাকটিস হয়েছে আগামী দিনেও সেই প্র্যাকটিসই হতে চলছে। কারণ 16 বছর যা দেখছে, আজকে চাইছে চাকরি, হয়েছে উপদেষ্টা, আপনার কেউ ফ্যাসিবাদ সরকারের সাথে ছিল, তারা এসে উপদেষ্টা হয়েছে। আমি দায়িত্ব নিয়ে বলতে পারি যে এই 9 মাস অনেক টাইম। আমি যদি এই জায়গায় থাকতাম, তাহলে যেমন আপনি পুলিশের নিয়োগ দিছে না, পুলিশ আসবে না, একদিনে আমি 10 লাখ পুলিশকে নিয়োগ দিয়ে দেবো, 1 মাসের প্রক্রিয়ার মধ্যে নিয়োগ দিয়ে দেবো, ফেয়ারলি দিয়ে দেবো। এই সরকার দুইটা নিয়োগ পরীক্ষা নিছে না, নিয়োগ নিয়ে দেবো, যে করবে না সে বাড়ি যাও, যে ভালোভাবে করবে সে থাকো। আমি যদি ঠিক থাকি, বাড়ির কর্তা যদি ঠিক থাকে, তাহলে অবশ্যই ইউনূস সরকারকে দায়িত্ব নিতে হবে। বিগত সরকার যেগুলি অনিয়ম করছে, এখন এই সরকারের এক্সটেনশন দেওয়ার প্রক্রিয়াতে আছে এবং এক্সটেনশন হচ্ছে। বিগত সরকার যাদেরকে কাজ দিচ্ছে, বাংলাদেশ এখন সেই সরকার তাদের সেই সব ঠিকাদারাই কাজ পাচ্ছে। নতুন কোনো ঠিকাদারকে কাজ দেওয়া হয়েছে? সেই সব ঠিকাদারদেরকে তারাই এই এখান থেকে বেনিফিট নিচ্ছে, এবং সেই অফিসাররাই কিন্তু আপনার সরকার চেয়ারে বসে প্রক্রিয়াগুলি করছে। আমার কাছে মনে হয়েছে এমন হবে যে এই সরকারে বসে থেকে এই সরকারের বিরুদ্ধে লেলিয়ে দেওয়ার জন্য, মানুষকে রাস্তায় নামানোর জন্য এই সরকারে যারা আছে তারা এই অর্থ নিয়োগ করছে এখানে এবং ইনভেস্ট করছে। এটা প্রফেসর ইউনূস সরকারের বিরুদ্ধে, এটা কারা করছে? এই যে যারা বিভিন্ন জায়গায় যারা বসে আছে, শেখ হাসিনা যাদেরকে বসাতে হয়েছে। সেটা কি প্রফেসর ইউনূস সরকারের যা উপদেষ্টা পরিষদ বা সরকারের যারা আছেন তারা কি বুঝতে পারছেন? প্রফেসর ইউনূস কেমনে বুঝবে? প্রফেসর ইউনূসকে তো ঘেরা অবস্থা আছে। আজকে ডিজিএফ এর চিফ, মাঠ লেভেলের ডিজিএফআই বা এনএসআই, এসবি যেটা বলেন, সব তো শেখ হাসিনা ছেড়ে পাচ্ছে। কোথাও তো ইউনূস সাহেব চেঞ্জ করতে পারেনি। আমাকে রাষ্ট্র চালাইতে হলে বা কোনো জায়গায় স্টেট চালাইতে হলে, সেখানে আমি একটা ইউনিভার্সিটির সভাপতিগিরি করছি, যে আমি যখন সভাপতি থাকছি তখন আমাকে ক্যাম্পাসে যাওয়ার আগে আমাকে টোটাল ক্যাম্পাস ভাবতে হয়েছে যে কোথায় কি হতে পারে, কোথায় কি কোন সমস্যা হতে পারে, আমার কোন কর্মীরা কোথায় অন্যায় করছে। আমার যদি মিনিমাম ধারণা না থাকে, তাহলে আমি এই রাষ্ট্র চালাতে পারবো না। কঠোর পদক্ষেপ নিতে গেলেও তো এক ধরনের সমালোচনা করছে কেউ। না, সমালোচনা থাকবে, কিন্তু একটা পর্যায়ে যদি সঠিক কাজটা করে, তাহলে একটা পর্যায়ে যে মানুষ মেনে নেবে। আজকে মানুষ তো শেখ হাসিনার বিরুদ্ধে কেউ নামাই নাই, মানুষ স্বেচ্ছায় নামছে তার অনিয়ম দুর্নীতির বিরুদ্ধে। তো এখানেও মানুষ সাপোর্ট দিবে না তা না। ইউনূস সাহেব ভালো কাজ করলে অবশ্যই সেটাকে সাপোর্ট দিবে। তাইফুল ইসলাম টিপু, আরেকটি বিষয় আপনার কাছ থেকে জানতে চাই। আরেকটি সংবাদের শিরোনামে দেখছি, ইউনিয়ন পরিষদ নির্বাচনে চট্টগ্রামে কেন্দ্র দখলে আওয়ামী লীগ প্রার্থী। কেন্দ্র দখলের রাজনীতি কি আওয়ামী লীগের নির্বাচনী কৌশল ছিল কিনা? আর যেখানে তারাই নির্বাচন করত, সেখানে আবার কেন তারা এই কেন্দ্র দখল দেখাতো? এটি কি মানে জনগণের পার্টিসিপেশন দেখানোর জন্য হলেও তারা এগুলো করতো কিনা? আওয়ামী লীগের জন্ম থেকেই এটা দখল করা হচ্ছে ওদের একটা পলিসি। আমি আপনাকে স্পেসিফিক প্রমাণ দিয়ে বলছি যে আওয়ামী লীগের প্রতিষ্ঠাতা সাধারণ সম্পাদক শামসুল হকের কাছ থেকে চোরকেরি সেক্রেটারিশিপ কাড়িয়ে নিয়েছে শেখ মুজিবুর রহমান। তারপরে শেখ মুজিবুর রহমান যখন ক্ষমতায় আসছে, আপনি 73 সালের নির্বাচনটা একবার চিন্তা করেন, সেই সময় তো বাংলাদেশে আওয়ামী লীগই ছিল, এবং শেখ মুজিব নিজে সেখানে আপনার প্রার্থীদেরকে প্রার্থী হতে দেওয়া হয় নাই। যেমন ওবায়দুর রহমান সাহেবকে, মাগুরা সোহরাব সাহেবকে, তারপরে আপনার মোতাহার সাহেব, ময়মনসিংহের মোতাহার সাহেবকে, এদেরকে প্রার্থী হতে দেওয়া হয়নি।
তারপরে আপনার নির্বাচনে যখন গেছে যে খন্দকার মুস্তাক যিনি শেখ মুজিবের হত্যার সাথে জড়িত, তাকে কিন্তু নির্বাচিত করেছিল ব্যালট পেপার ঢাকায় নিয়ে এসে হেলিকপ্টার করে নিয়ে এসেছিল। আপনার অলিহাদ সাহেব 26,000 ভোটের ব্যবধানে যখন পাশ করছে তখন তাকে 10,000 ভোটের ব্যবধানে তাকে ফেল দেখানো হয়েছে। আজকে মুজাফফর সাহেব, ন্যাপের মুজাফফর সাহেব থেকে মেজর জলিল থেকে শুরু করে সবাইকে কিন্তু নির্বাচনে পরাজিত করেছে। ইভেন আপনার 4 নেতার কথা বলে কামরুজ্জামান সাহেব, তারপরে সৈয়দ নজরুল ইসলাম, সাবেক রাষ্ট্রপতি জিল্লুর রহমান সাহেব, এরা কিন্তু নির্বাচিত হয়েছে। তার এগেনস্টে যারা প্রার্থী ছিল সেই প্রার্থীদেরকে বাধ্য করেছে। এবং তুফাইল আহমেদ সাহেব, আমাদের মেজর হাফিজ সাহেবের বাবাকেও কিন্তু নির্বাচন থেকে উইথড্র করতেছে। এমনও হয়েছে যে 3 দিন পরেও ডিক্লেয়ার করছে আপনার 54 নম্বর সিট চিটাঙের, সেখানে মুস্তাক আহমেদ চৌধুরী সাহেবকে পরাজিত করেছে, দেখানো হয়েছে 3 দিন পরে। এইটা হচ্ছে 73 সালের ঘটনা, এবং বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করছে। সেই সময় কিন্তু 11 জনকে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করেছে। এবং শেখ মুজিব সাহেব 2 সিটে নির্বাচন করছে, ব্যবধানটা একটু কম দেখেছে, সেই কারণে আপনার ব্যবধান বাড়ায় 1,05,000-এর কাছে 1,14,000 ভোট দেখায় তাকে কিন্তু পাশ দেখাচ্ছে। সেটা হচ্ছে তার এটা হচ্ছে সেই সময়কার চরিত্র। তারপরে কি বিনা ভোটে রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি হয়ে গেছে, জনগণের ভোট ছাড়াই কিন্তু প্রধানমন্ত্রী থেকে রাষ্ট্রপতি চেয়ারে বসে গেছে শেখ মুজিবুর রহমান সাহেব। তার কন্যা শেখ হাসিনা ক্ষমতায় বাংলাদেশের রাজনীতিতে আসার পরে এক সময় 86 সালে এক ডিপ্লোমেটিক পলিসি গ্রহণ করছে। তারপরে যখন আপনার 96 সালে একটা কৌশল করে রাজনৈতিক ম্যানিপুলেট করে একটা প্রশাসনিক কুয়ের মধ্যে দিয়ে তারা ভোট করে ক্ষমতায় গেছে। তারপরে আপনি আসেন 8 সালে আমি আপনার বলি, 8 সালে আমি 70টা আসনে 100% উপরে ভোট কাস্ট দেখানো আছে। আমি ওই ভোটার স্টাডি করে দেখছি, ওয়েবসাইট ঘাঁটে দেখছি। তো সেখানেও একই অবস্থা। আপনার 14 সালে আসেন, 14 সালে 153টা সিট একটা সরকার গঠন করতে লাগে, 151 সিট 153 সিটে বিনা প্রতিদ্বন্দ্বিতায় পাশ করে নিছে। 18 সালে আমাদেরকে ভোটে বললো, আশ্বস্ত করলো, আমরা আশ্বস্ত হয়ে ভোটে গেলাম। যাওয়ার পরে ভোট এতই ভয় পাইছে ভোটারকে আর ভোটারদেরকে যে আগের দিন পুলিশ প্রশাসন দিয়ে তারপরে ভোট আগের রাইতে শেষ করছে। 24 সালে আইসা ঠিক একই কাজ করছে। অন্যান্য কিছু দলগুলাকে ডিজিএফআই এনএসআই দিয়া চাপ দিয়ে নিয়ে গেছে ভোটে। বিএনপিরও কিছু মানুষকে চাপ দিছে, নিয়ে যাওয়ার পরে তাদেরকেও কিন্তু সিটটা দেয়নি। তারা নিয়ে গেছিল, আশ্বস্ত করছিল যে তাদেরকে ভোট দিতে, কিন্তু সেই সিটগুলো কিন্তু তাদেরকে দেওয়া হয়নি। তারা সারা জীবনই বাংলাদেশের রাজনীতিতে, আওয়ামী লীগ সারা জীবনই ভোটারদেরকে ভয় পায়। স্থানীয় সরকার নির্বাচন একই কায়দায়, স্থানীয় সরকার নির্বাচন যতদিন শেখ হাসিনা ক্ষমতায় ছিল, আপনি স্কুল কলেজে ম্যানেজিং কমিটি, তারপর বাজার কমিটি, এগুলাও কিন্তু ওইভাবেই দখল করে নিচ্ছে। মানে টোটাল গণতান্ত্রিক টোটাল প্রক্রিয়াটাই তারা ধ্বংস করছে। জি টিপু ভাই, একই বিষয়ে আদিল মোহাম্মদ খান আপনার কাছ থেকে শুনবো। নির্বাচনী ব্যবস্থাকে টিপু ভাই যেটি বললেন টোটালি ধ্বংস করে দিয়েছেন, এই জায়গা থেকে তো আমাদের উত্তরণ করতে হবে। সেটি আসলে কিভাবে যাব? যদি এই অন্তর্বর্তীকালীন সরকারের উপরে আস্থা রাজনৈতিক দলগুলো না রাখে, পরস্পরের প্রতি যদি এক ধরনের কমিটমেন্ট বা এক ধরনের এক সুরে কথা না বলে, তাহলে তো এখানে ফেরা আমাদের জন্য কঠিন হবে। সেক্ষেত্রে রাজনৈতিক দলগুলোর কেমন ভূমিকা রাখা উচিত? দেখেন, আমাদের নির্বাচন ব্যবস্থা তো এমনভাবে ধ্বংস হয়ে গিয়েছিল যে আসলে মানে পার্লামেন্ট থেকে শুরু করে স্থানীয় সরকার, কোথাও নির্বাচন বলে কিছু ছিল না। এবং শেষ পর্যন্ত তো তখন আমি দামি নির্বাচন, মধ্যহাতের নির্বাচন, যে শব্দগুলো আমরা শুনেছি। এখন তো আমরা গণ-অভ্যুত্থানের পরে এই যে মানুষ যে এত মানে রাস্তায় নেমে গেল, মানে নারী পুরুষ থেকে শুরু করে সবাই, এর অনেক কারণের অন্যতম বড় কারণ ছিল মানুষের মতামত প্রকাশ করার অধিকারটা হারিয়ে ফেলেছিল, এবং সেই ক্ষেত্রে ভোট ব্যবস্থাটা একদমই নির্বাচনে চলে গিয়েছিল। তো এখন আমাদের সবার আগে প্রয়োজন যে নির্বাচন ব্যবস্থাটাকে ফিরিয়ে আনা, এবং ভোটার লিস্ট সংশোধনের কাজ চলছে, কিন্তু আমাদেরকে খুব দ্রুত একটা নির্বাচনী পরিবেশ তৈরি করা দরকার। এবং যে কথাটা মানে অনেক সময় মিডিয়াতে এসেছে, আমাদের পার্লামেন্ট ইলেকশন তো সরকার দিব করে পিছাচ্ছে, কিন্তু স্থানীয় সরকার ব্যবস্থা, যেমন ঢাকায় 2 জায়গাতে আমরা প্রশাসন দিলাম, এখন আবার আগের যারা নির্বাচিত হয়েছেন তারা আবার কোর্টে গিয়েছেন। কিন্তু এর চেয়ে কি সহজ ছিল না একটা আমরা মানে মেয়রগুলো, পৌরসভার মেয়রগুলো বা লোকাল লেভেলে যে আমাদের কাউন্সিলর যারা হন সেই নির্বাচনগুলো দিয়ে দেয়?
দিলে অন্তত মানুষ নির্বাচনে আমাদের যেতে পারতো, আর স্থানীয় যে সমস্যাগুলো সেগুলো জনপ্রতিনিধির মাধ্যমে দিতে পারতো। এইসব আমরা দেখেছি এক এক কোনো রাজনৈতিক দল বলে যে স্থানীয় সরকার এখন দেওয়া যাবে না, পার্লামেন্ট ইলেকশনের পরে দিতে হবে। এই আলোচনা হচ্ছে বড় আলোচনা, যে মানুষকে নির্বাচনমুখী করা এবং যে লোকাল যে পরিষদগুলো আছে, পৌর হোক অথবা আমাদের গ্রামের ইউনিয়নগুলো হোক, সেখানে নির্বাচনগুলো ফেরত আনা। কেননা মানুষ তার প্রতিনিধি খুঁজতেছে, এখন সব জায়গাতেই অ্যাডমিনিস্ট্রেটর হয়, মানে জি, রাষ্ট্র পরিচালনায় পার্ট হতে চায়। সেই জন্য অবশ্যই নির্বাচন ব্যবস্থায় আসতে হবে। এবং ইউনুস সরকারের জন্য যেটা হতো যে নির্বাচনটা যত ডিলে হবে, মানুষের মধ্যে অনাস্থা এবং আমাদের রাজনৈতিক দলের যে অনাস্থা সেটা তৈরি হবে। সুতরাং নির্বাচন ব্যবস্থায় ফেরত আর আশা করি বিকল্প নেই। আমরা শেষ করব, আমরা টিউব ভাইয়ের কাছ থেকে একটু শুনবো, তারপর আপনার কাছ থেকে শেষ করব। টিউব ভাই, এই মুহূর্তে তাহলে আসলে সরকারের কি করণীয় এবং রাজনৈতিক দলগুলোরই বা কি করণীয়? আপনারা যারা রাজনীতি করছেন ছোট্ট করে 30 সেকেন্ডে বলবেন, শেষ করব। এখন আমি তো সংখ্যা করছি যে আগামী নির্বাচনও তো যদি বিগত দিনের নির্বাচনের মতোই ভোটারবিহীন বা কম ভোটার উপস্থিতি যদি হয়, এটা হবে জাতির জন্য দুঃখজনক। কেন কম ভোটার কেন উপস্থিত হবে? আপনি এটা কেন বলছেন? নির্বাচন কেন্দ্রিক যে জাতীয় ঐক্যটা দরকার, সেই ঐক্যতে আমরা নাই তো। একজন আমরা প্রত্যেকের ব্যক্তিগত স্বার্থ নিয়ে আমরা বিভিন্ন সময় কেউ বলতেছি যে এই ভোটটা আগে, ওই ভোটটা পরে, কেউ বলছি যে এইটা এখন না তখন, কেউ বলছি বিচার আগে, কেউ বলছে সংস্কার আগে। তো এখন এইগুলা এই পরিস্থিতিগুলি যদি এখন যদি মনে করি যে আমি যদি না পাশ করি তাহলে ভোট হবে না, আমি যদি ক্ষমতায় না যেতে পারি তাহলে আমার ক্ষমতা ইনশিওর না করার মধ্যে ভোট হবে না, এই পরিবেশটাই তো আবার আমি দেখতেছি যে বিভিন্ন রাজনৈতিক দলের মুখ থেকে যে কথাগুলো আসছে, সেই আশঙ্কাই আমার কাছে আসছে যে আগামী দিনে ভোটাররা ভোট কেন্দ্রে সেই বিগত দিনের মতোই পুনরাবৃত্তি যেন না ঘটে। আমি সরকারের কাছে আহ্বান জানাবো, সরকারকে সরকারের জায়গায় থাকতে হবে, যে আমি অ্যাডামেন্ট থাকতে হবে যে আমি এই কাজটা করতে চাই। যদি সেইটা যদি হয় তাহলে মানুষ আস্থা পাবে, মানুষ ভোট কেন্দ্রে যাবে। আর যদি মনে করে যে ওয়ান সাইড ভোট হচ্ছে, তখন মানুষ আস্থা পাবে না, মানুষ ভোট কেন্দ্রে যাবে না। সেই কারণে সরকারকে আগে নিতে হবে যে বাংলাদেশের নির্বাচনে অন্ততপক্ষে 60 থেকে 70% ভোটারের ফ্রি ফেয়ার ভোটে উপস্থিত হওয়ার যে প্রক্রিয়া, সেই প্রক্রিয়াকে সরকারকে যেতে হবে। এর জন্য কোন দলকে দরকার, কাকে দরকার, কাকে দরকার না, এটা সরকারকে নির্ধারণ করতে হবে। জি, ধন্যবাদ। আদিল মোহাম্মদ খান, 30 সেকেন্ডে একেবারে শেষ করবো আপনার পরামর্শ। নির্বাচন ব্যবস্থা যাবার তো কোনো বিকল্প নাই, এবং আমরা 91 থেকে যখন টানা কয়েকটা নির্বাচন হলো, বিভিন্ন প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাচ্ছিল, মানুষও 5 বছর পর পর যাকে নির্বাচিত করেছে তাকে আরেক দফা পরীক্ষার মধ্যে ফেলছিল। এই জায়গাতে আমাদের যাওয়ার কোনো বিকল্প নেই, এখানে যেতেই হবে। এবং এখানে যেটা রাইটলি বলেছেন, আমি জিতবো কি জিতবো না, এই ইকুয়েশন এখন অনেকে করছে না। জনগণকে মতামত দিতে দেন, জনগণ যেন তার সঠিক প্রার্থীকে নির্বাচন করতে পারে। দলগুলো তাদের ম্যান্ডেট নিয়ে, এবং রাজনৈতিক দলের একটা দায়িত্ব আছে, রাজনৈতিক দল যেন তারা যে ইলেকশনে যাকে মনোনয়ন করবেন তারা যেন মানে একদম নির্লোভ দেশপ্রেমিক লোক হয়। কারণ আমরা দেখেছি অতীতেও হয়েছে যে রাজনৈতিক দলরা টাকা দিয়ে মনোনয়ন দিয়েছে। এই চর্চা থেকে যে বাংলাদেশ বেরোতে পেরেছে বা পারবে, এইটারও লক্ষণের অনেক অভাব আছে। কারণ এখনো দেখেছি যে এমন অনেকে বিভিন্ন দলের রাজনীতি করছে, তারা চিহ্নিত দুর্নীতিবাজ, চিহ্নিত ঋণ খেলাপি, তারাই এখন বাংলাদেশের রাজনীতি নিয়ন্ত্রণ করার চেষ্টা করছে। এই জন্য রাজনৈতিক দলের দায়িত্ব আছে, আর সরকারের দায়িত্ব হচ্ছে নির্বাচনের পরিবেশ তৈরি করে নির্বাচনটাকে যদি রেগুলার করে, তাহলে বাংলাদেশের গণতন্ত্র এবং প্রতিষ্ঠানগুলো দাঁড়িয়ে যাবে। এবং ইউনূস সরকারও মানে ইতিহাসে একটা ভালো জায়গায় তাদের নাম লেখা থাকবে। ধন্যবাদ আদিল মোহাম্মদ খান, ধন্যবাদ অ্যাডভোকেট তাইফুল ইসলাম টিপু আপনাকে। প্রিয় দর্শক, 24 ছাত্র জনতার গণ অভ্যুত্থান পৃথিবীর ইতিহাসে নতুন পরিচয় পরিচিত করেছে বাংলাদেশকে। জনগণ শাসকের শোষণ নয়, চাই স্বচ্ছতা ও জবাবদিহিতামূলক রাষ্ট্র ব্যবস্থা, যার মাধ্যমে রাষ্ট্রে তাদের অধিকার নিশ্চিত হবে, প্রজা থেকে হয়ে উঠবেন নাগরিক। আসুন নতুন এই বাংলাদেশকে আমরা নাগরিক বান্ধব হিসেবে গড়ে তুলি, সাধ্যমতো ভূমিকা রাখি দেশ ও জাতি গঠনে। দর্শক, দেখা হবে আগামী পর্বে নতুন অতিথিদের সঙ্গে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন, বাংলাদেশ টেলিভিশনের সঙ্গেই থাকুন। খোদা হাফেজ।